নীরব সাহেব, আমি ব্যথা পাচ্ছি। ব্যথা পেলে মানুষ কি করে? কি করে আবার? চিৎকার করে? তো আমি কি করছি? আর হ্যাঁ, আমি এমন করে চিৎকার করছি দেখে আপনার খুব ভালো লাগছে, তাই না? ও মা, সে কি কথা! আপনার চিৎকার আমার কেন ভালো লাগতে যাবে? কারণ আপনারা তো এটাই চান, একজন পুরুষ সবসময় একজন নারীর কষ্ট দেখে সুখ পায়। জানা আছে আমার। নিধির মুখ থেকে এমন অভিযোগ শোনার পর নীরব খানিক চমকে যায়। এই মেয়েটাই সব কি বলছে? নিধির চিৎকার শুনে নীরবের কি লাভ, আর কোথা থেকে শান্তি আসবে? নীরব তো নিধিকে বলেনি যে চেয়ারে বসতে গিয়ে পিঠের সাথে ব্যথা পাও, বরং নিধির চিৎকার শুনে নীরব দৌড়ে ছুটে আসে নিধিকে সাহায্য করার জন্য। আর এখন নিধি নীরবের উপর এসব অভিযোগ দিচ্ছে। নিধির অভিযোগ শোনার পর নীরব এক দৃষ্টিতে নিধির চোখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে একটা মেয়ে কতটা ডেঞ্জারাস হতে পারে। নিধি নীরবকে তার দিকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে নিজের ভ্রু কুঁচকে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, এইসব কি মিস্টার নীরব সাহেব? আপনি আমার চোখের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আপনি কি আমাকে আপনার প্রেমের জালে ফাঁসাতে চাইছেন? হোয়াট? মিস, আপনি এসব কি কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি কেন আপনাকে আমার প্রেমের জালে ফাঁসাবো? সেটা তো আপনি জানেন। যদি আমার কথা সত্যি না হয় তবে আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? সত্যি ম্যাম, আপনাকে কিছু বলার নেই, আসছি আমি। আপনি এখানেই থাকুন। নীরব নিধির এমন সব কথা শোনার পর অবাক হবার পাশাপাশি ভীষণ রকম রেগেও যায়। কোথায় নীরব এসেছে নিধিকে সাহায্য করার জন্য, সেখানে নিধি কিনা নীরবের বিরুদ্ধেই অভিযোগ দিয়ে চলেছে। এসব শোনার পরে নীরবের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। নীরব নিধির সামনে থেকে উঠে যেতে নিতেই নিধি ধুম করে নীরবের হাত ধরে ফেলল। নিধি নীরবের হাত ধরে ফেলতেই নীরব থমকে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে নিধির দিকে তাকাতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, এই, আপনি একটা মেয়েকে এমন একটি অবস্থায় রেখে চলে যেতে পারবেন? তো আর কি করব? আপনি তো সরাসরি আমাকে নানা ধরনের অভিযোগ দিয়ে যাচ্ছেন। আপনি আমার বসের মেয়ে দেখে যা ইচ্ছা হবে তাই বলবেন। আরে ধুর, আমি তো আপনার সাথে একটু একটু করে মজা করছি। আমাকে একটু হেল্প করেন না প্লিজ। আমিও তো আপনাকে হেল্প করতেই এসেছি, কিন্তু আপনার কথাবার্তা শোনার পর আমার আর ইচ্ছে করছে না আপনাকে সাহায্য করতে। আচ্ছা সরি, আমি আর কিচ্ছু বলবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আহা, এমন করে সরি বলিয়েন না প্লিজ। আমার মনটা না বড্ড নরম। আপনার উপর কেন যেন আমার একটু ভিন্ন মায়া কাজ করছে। নীরব কথাটা বলতে বলতে নিধির সামনে বসল। নিধির সামনে বসে নীরব নিধিকে ধীরে ধীরে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করল। চেয়ারের একটা পিন নিধির পিঠে গেঁথে গেছে, আর এই কারণে নিধি নীরবের থেকে সাহায্য চাইছে। নীরব ও নিধিকে সাহায্য করতে চাইছে, কিন্তু নিধি বারবার চিৎকার করায় নীরব নিজের কাজটা করতে পারছে না। নীরব নিধিকে বারবার করে বলছে যে চিৎকার না করতে, কিন্তু কে শোনে কার কথা? নিধি তো নিজের মতো চিৎকার চেঁচামেচি করেই চলেছে। নীরব একটা টান দিয়ে নিধির পিঠে আটকে থাকা পিনটা বের করে আনল। নীরব নিজের হাতে পিনটা বের করে নিধিকে উদ্দেশ্য করে বিজয়ের হাসি নিজের ঠোঁটের ওপর এনে বলে উঠল, উফ, অবশেষে আমি আপনার পিঠ থেকে এটাকে বের করতে পেরেছি। উফ, শালাই অনেক জ্বালাতন করেছে আমায়। উফ, আপনি কি মানুষ? এতটা নির্দয় কেউ কি করে হতে পারে? আমার পিঠ মনে হচ্ছে ছিঁড়ে গেছে গো। আহ, কি খারাপ আপনি। ও মা, আমি খারাপের কি করলাম? আমি তো আরো আপনাকে সাহায্য করলাম। এটাকে সাহায্য করা বলে? আপনি ইচ্ছে করে আমাকে ব্যথা দিয়েছেন। আরে মিস, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তো আমার কাজটাই করছিলাম। তাছাড়া বেশি ব্যথা থেকে মুক্তি পেতে হলে হালকা ব্যথা পেতেই হয়। যান আপনি, আমার আর দরকার নেই আপনাকে। ঠিক আছে মিস, আজ উপকার করার পরেও কেউ ধন্যবাদ তো দেয় না, বরং অভিযোগ দিয়ে থাকে। বোঝা হয়ে গেল আমার। নীরব কথাটা নিধিকে উদ্দেশ্য করে বলল, অতঃপর বসের কেবিন থেকে বেরিয়ে গেল। নিধির বাবা মানে এই অফিসের বস এখনো আসেনি অফিসে। নীরব ডেস্কে বসে কিছু ফাইল ঘেঁটে দেখছে, অতঃপর নিজের কাজ করতে থাকে নীরব। ঘন্টা দুই পর বস অফিসে প্রবেশ করে। বস অফিসে এসে নীরবের ডেস্কে গিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলে, এই নীরব, কি করছো এখন? জি স্যার, আমি কাজ করছিলাম। কিছু বলবেন? আজকে লাঞ্চ আমাদের সাথে করবে তুমি, ঠিক আছে? সে না হয় করলাম স্যার,
কিন্তু একটা কথা ছিল স্যার, আপনি অনুমতি দিলে বলবো। বলো না। স্যার, হঠাৎ করে আপনার সাথে লাঞ্চ, কোনো বিশেষ কিছু আছে নাকি? অবশ্যই আছে। আর এই বিশেষ বিষয়ে কথা বলার জন্যই তো তোমাকে ডাকছি। ঠিক আছে বস, আমি চলে আসবো। বস আর কোনো কথা বললেন না। উনি নীরবের ডেস্কের সামনে থেকে সোজা চলে যায় নিজের কেবিনে। বস চলে যাওয়ার পর নীরব নিজের চেয়ারে বসে আপন মনে ভাবতে লাগলো যে হঠাৎ করে নীরবকে বসের কি দরকার পড়লো যে উনি নিজে নীরবকে ওনার সাথে যেতে বলছেন। নীরব আপন মনে খানিক সময় ছাইপাশ চিন্তা করার পর নিজের কাজে মন দিল। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে আসতেই বস নীরবকে ডেকে পাঠায় তার কেবিনে। নীরব বসের কেবিনে প্রবেশ করতেই দেখতে পায় নিধি ও তার বস আগে থেকেই খাবার রেডি করে বসে অপেক্ষা করছে নীরবের। নীরব বসের সামনে গিয়ে বসতেই বস নীরবকে উদ্দেশ্য করে বলল, আরে নীরব, তুমি এত লেট করে আসলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা। সরি স্যার, আসলে আমি একটা ফাইল রেডি করছিলাম, তাই একটু বিলম্ব হয়ে গেল। হয়েছে, এখন বসো। আগামীকাল তোমাকে অফিস থেকে আমাদের আমেরিকার অফিসে পাঠানো হবে। মানে, আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। মানে হলো তোমাকে অফিস থেকে সিলেক্ট করা হয়েছে আমেরিকায় যাওয়ার জন্য। আমাদের নতুন কিছু প্রজেক্ট ওখানে প্রেজেন্টেশন করতে হবে তোমায়। বসের কথাটা শোনার সাথে সাথে নীরবের মুখের মাঝে লাড্ডু ফুটে উঠল। নীরব নিজের লাইফে কখনো বিদেশ যায়নি। সব সময় নীরব শুধুমাত্র স্বপ্ন দেখে গেছে যে নীরব বিদেশ পাড়ি দিয়েছে। এতদিনে সেই স্বপ্ন যেন এখন পূর্ণ হচ্ছে। নীরব খুশিতে গদগদ হয়ে গিয়ে মুচকে মুচকে হাসছে। নীরব কেমন করে মুচকে মুচকে হাসতে দেখে বস নীরবকে উদ্দেশ্য করে বলল, নীরব, তুমি কি যাবে নাকি তোমার ইচ্ছে নেই ওখানে যাওয়ার? আরে স্যার, আমি যাব মানে? আপনি শুধু বলুন আমাকে এখনই যেতে হবে, এরপর দেখবেন আমি কি করি। আমার অনেক স্বপ্ন ছিল স্যার, বিদেশে যাব। প্লিজ আপনি আমাকে সেই সুযোগটা দিন। পাগল ছেলে একটা। শোনো, বিকেলের দিকে তোমার পাসপোর্ট আর ভিসা চলে আসবে। তুমি এসব নিয়ে আগামীকাল রাতের ফ্লাইটে চলে যাবেন, ঠিক আছে? জি স্যার, সুপার, ঠিক আছে। নীরব খুশিতে গদগদ হয়ে গিয়ে ঠিকমতো খাবারও খেতে পারছে না। এতটা খুশি নীরবের মাঝে বয়ে যাচ্ছে যে নীরব নিজেকে এখন কি ভাবছে সেটা একমাত্র নীরবই জানে। নীরব কোনো মতে খাবার খেয়ে নিল। আমেরিকায় গেলে ফ্রিতে ড্রিঙ্কস করা যাবে। ওই দেশে নাইট ক্লাব আছে। আহা, সুন্দরী সুন্দরী রমণীরা সেখানে ড্যান্স করে। তাদের সাথে ড্যান্স করা, মজা করা, আনন্দ করা, এই সব কিছু নিয়ে ভাবতেই নীরবের বুকের বাম পাশটা ট্রেনের ইঞ্জিনের মতো শব্দ করে উঠল। নীরবের যেন আর অপেক্ষা সহ্য হচ্ছে না। নীরব বসের কেবিন থেকে বেরিয়ে এসে নিজের বাবাকে কল করে জানালো যে সে আমেরিকায় যাচ্ছে। নীরবের বাবা নিজের ছেলের এমন কথা শোনার পর খানিক চমকে যাওয়ার পর বিষয়টা বুঝতে পারল। রাতের দিকে নীরবের আর ঘুম আসলো না। সারা রাত নিজের মনকে অশান্ত করে রেখে পরদিন সকালে নীরব অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। নীরব ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা শেষ করলো। অতঃপর নীরব নিজের বাড়ি থেকে বের হয়ে গেল। অবশেষে নিজের স্বপ্নের দেশ আমেরিকায় যাচ্ছে নীরব। এখন যদি ঠিকমতো প্রস্তুতি না নেয় তবে কি আর হয় বলুন। নীরব শপিং করতে চলে আসে শপিং মলে। শপিং মলে এসে নীরব এক এক করে নিজের জন্য সবকিছু কেনাকাটা করতে লাগলো। কেনাকাটা করতে করতে অনেকটা সময় কেটে গেল। নীরব একটা মন থেকে অন্য আরেকটা মলে যেতে নিলে ধুম করে অসাবধানতার কারণে একটা মেয়ের সাথে নীরবের ধাক্কা লেগে যায়। নীরব মেয়েটির দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল বসের মেয়ে নিধিকে। নীরব নিধিকে এইখানে মলে দেখতে পেয়ে খানিক চমকে যায়। নীরব নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, এ কি আপনি এখানে এত সকাল সকাল শপিং মলে? আপনি কি করছেন? উফ, অসহ্য লোক একটা। আপনার চোখে কি পড়েছে? একটা মেয়ে যে ফ্লোরে পড়ে আছে তাকে আগে না তুলে প্রশ্ন করছেন আপনি? কমন সেন্স নেই নাকি আপনার? নিধির কণ্ঠস্বর কানে আসতেই নীরবের টনক নড়ে। সত্যিই তো, নীরব নিধিকে না তুলে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। নীরব নিজের মুখের ভেতর থেকে দাঁত কপাটি বের করে খানিক হাসি দিয়ে নীরব নিধির দিকে নিজের হাত বাড়িয়ে দিল। নিধি নীরবের হাত ধরে উঠে পড়তেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, সরি মিস, আমি সত্যিই দেখতে পাইনি আপনাকে। প্লিজ কিছু মনে করবেন না। আরে রাখেন মিয়া আপনার সরি।
মানে আপনার কমন সেন্স দিনকে দিন কমে যাচ্ছে। সত্যি আপনাকে বলার নেই কিচ্ছু। বললাম তো সরি। আচ্ছা, আপনি এখানে কি করেন? কি করেন মানে? শপিং মলে লোকে কি করে? না, সেটা তো বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনার এখন শপিং মলে কি প্রয়োজন। তাছাড়া এত সকালে কোনো মেয়েকে শপিং করতে তো আমি দেখিনি, তাই আর কি। আজ রাতে আমার আমেরিকার ফ্লাইট আছে, তো তাই আর কি শপিং করতে এসেছি। আপনার কোনো সমস্যা? নিধির মুখ থেকে ফ্লাইটের কথাটা শুনেই নীরবের ভীষণ অদ্ভুত লাগলো। নিধি আমেরিকা যাবে মানে? অফিসিয়াল ট্রিপে তো নীরব একা যাবে, এমন কথাই তো সেদিন বস বলল। এখন আবার নিধি? নীরব শিওর হতে নিধিকে উদ্দেশ্য করে আবারও বলল, সরি ম্যাম, আমি না আপনার কথাটা ঠিক শুনতে পাইনি। আপনি কি দয়া করে আরও একবার আমাকে বলবেন যে আপনি মাত্র কি বলেছেন? অবশ্যই, আমি আর আপনি অফিসিয়াল ট্রিপে একসাথে যাচ্ছি, কথা ক্লিয়ার? নিধির কথাটা শোনার পর নীরবের হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা হলো। নীরবের সাথে যদি নিধিও যাবে, নীরব মন ভরে আমেরিকা উপভোগ করতে পারবে না। নীরবের চোখ জোড়া ছানা বড়া হয়ে উঠল। নিধি নীরবের চোখের দিকে দৃষ্টিপাত করে কৌতূহলী কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলল, কি হলো মিস্টার, এমন করে চোখ ছানা বড়া করে ফেলেছেন কেন? না মানে ম্যাম, সত্যি করে বলবেন, আপনি কি সত্যি আমার সাথে যাবেন? জি সত্যিই যাব। কেন, কোনো সমস্যা? না মানে আমার আর কি কি সমস্যা, তবে অফিসিয়াল ট্রিপে শুধুমাত্র ছেলেরা গেলেই হয়তো ভালো হতো। হোয়াট? আপনি কি বলতে চাইছেন? সব কাজে শুধুমাত্র ছেলের অধিকার থাকবে? মেয়েরা কি বানের জলে ভেসে আসছে? প্লিজ ম্যাম, রাগ করবেন না, আমি আসলে সেসব বলতে চাইনি। শাট আপ! আপনি কি বলতে চাইছেন সেটা আমি বেশ বুঝতে পেরেছি, আর কিছু বোঝার বাকি নেই আমার। আসলে ম্যাম, আমি মনে করেছিলাম আমি একা যাব, কিন্তু এখন আপনার কথা শোনার পর আমি একটা শকড হয়েছি, এই আর কি। ওকে ফাইন, আমি আপনার সাথে গেলে যদি আপনার কোনো সমস্যা হয় তবে অফিসের বসকে মানে আমার বাবাকে আপনি বলতে পারেন। না না, আপনি আমার সাথে গেলে আর কি বা সমস্যা হবে? কোনো সমস্যা নেই ম্যাম, আরো ভালোই হবে। আচ্ছা মিস, আমি এখন তবে আসছি, কেমন? অনেক কাজ পড়ে আছে আমার। নীরব কথাটা বলে শেষ করতেই আস্তে করে কেটে পড়তে নিল। নীরবের মনটা খারাপ হয়ে গেছে নিধি তার সাথে যাবে বলে। নীরব চলে যেতে নিতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলল, আরে নীরব সাহেব, একটু শুনুন। নিধির ডাক পেয়ে নীরব পেছনে ফিরে নিধির দিকে মলিন চোখে তাকায়। নিধি নীরবকে আবারও নিজের দিকে ডেকে নিতেই নীরব এগিয়ে যায় নিধির কাছে। নীরব নিধির কাছে এসে নিধিকে বলে, জি বলুন, আমাকে কেন ডাকছেন? আপনাকে ডাকার পেছনে তো একটাই কারণ আছে, আর সেটা হলো আপনি এখন এখান থেকে যেতে পারবেন না। কিন্তু কেন? আমি কি করেছি আবার? কিছু করেননি দেখেই তো আপনাকে যেতে দিচ্ছি না আমি। শুনুন, আমি এখন শপিং করব, আপনি আমার কাছে থাকবেন, আপনি আমার সাথে থাকবেন। সেটা কেন? আমার তো বাড়িতে কাজ আছে একটু, আপনি একাই শপিং করুন না। আপনাকে যেটা বলা হয়েছে সেটাই করুন, আমার মুখে মুখে তর্ক করবেন না একদম। মানে এটা কি ধরনের ফোর্স? আমি চাইছি না থাকতে, তাও আমাকে জোর করা হচ্ছে। নীরব কথাটা ফিস ফিস করে বলল, বসকে কিছু বলার বসের মেয়েকে কিছু বলা দুটোর মানেই এক। কখনো বসের সাথে তর্ক করা যায় না, আর যদি করে কেউ তবে তার আর চাকরি থাকবে না। নীরব ফিস ফিসিয়ে কথাটা বলতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমাকে কিছু বলেছেন? কোথায়? না তো, আমি তো বললাম আমার যে বাড়িতে একটু কাজ আছে, সেটা পরেও করা যেতে পারে। আপনি চলুন মিস, আমি আছি আপনার সাথে। গুড বয়, কাম অন। নীরব নিজের শপিংগুলো নিধির গাড়িতে রেখে দিয়ে নিধির সাথে চলল। নীরব নিধির সাথে অনেক সময় ধরে শপিং করল। নিধি তো এমনিতেই মেয়ে মানুষ, একটা শপিং মল থেকে কখনোই সব জিনিস নেবে না। পুরো শপিং মল ঘেটে দেখে তারপর 10 বার করে এক একটা শপে গিয়ে তারপর জিনিস ক্রয় করছে। নিধির পেছনে পড়ে সারাটা দিন নীরবের মাটি হয়ে গেল। দুপুর 3টে বাজে নিধির শপিং শেষ হলো। নিধির শপিং শেষ হবার পর নিধি নীরবকে নিয়ে চলে যায় খাবার খেতে। রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে নীরব আর নিধি খাবার খেতে লাগলো। নিধি আর নীরব দুজনেই নিশ্চুপ হয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই।
নীরবের এমন করে নিশ্চুপ হয়ে থাকাটা নিধির মোটেও পছন্দ হলো না। নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপনি কি বোবা? মানে একটা কথাও বলছেন না, পুরো রোবটের মতো। কি কথা বলবো ম্যাম? সত্যি বলতে আমি আজ আমার ভাষা কেন যেন হারিয়ে ফেলেছি। ওমা, সে কি কথা? আপনি আপনার ভাষা হারিয়ে ফেললে তো হবে না। হঠাৎ করে আপনার ভাষা কি করে হারিয়ে গেল? সেটাই তো বুঝতে পারছি না আমি। কি যে হলো আমার। আপনি কিছু বলতে চাইলে বলুন মিস। আমি আর কি বলবো? আচ্ছা, আপনি কি কোনো কারণে নার্ভাস হয়ে আছেন? মানে আপনাকে দেখে ভীষণ নার্ভাস লাগছে। সত্যি বলতে মিস আমি ভীষণ নার্ভাস। জীবনে এই প্রথম আমি কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে আছি। আশেপাশে থাকা লোকগুলো আমার দিকে কেমন যেন করে তাকাচ্ছে। নীরবের কথাটা শুনে নিধি নিজের মুখকে আর কন্ট্রোল করতে পারল না। নিধির হাসি চলে আসলো। নিধি খিলখিল করে হেসে ফেলে নীরবকে বলল, মানে লোকে আপনার দিকে তাকালে আপনি ইরিটেট হয়ে যান? জি মিস, একটু একটু। আচ্ছা, এই মাত্র যে বললেন আপনি কোনো মেয়েকে নিয়ে কোথাও যাননি, তা আপনার গার্লফ্রেন্ড কি শুধুমাত্র বাসায় পড়ে থাকে? কোথাও বের হয় না আপনার সাথে? গার্লফ্রেন্ড মানে আমার লাইফে কোনো মেয়ে জাস্ট ফ্রেন্ডও ছিল না। গার্লফ্রেন্ড তো অনেক পরের কথা। বাহ, ইন্টারেস্টিং। তা কেন ছিল না গার্লফ্রেন্ড? পাত্তা পেতেন না কারো কাছ থেকে? আরে মিস এমন কিছুই না। কেউ আমাকে পাত্তা দিলেও কি না দিলেও কি, আমি কখনো কাউকে পাত্তা দেই না। আমার ওসব পছন্দ না। পছন্দ না মানে? এসব কি ধরনের কথা বলছেন আপনি? পছন্দ হবে না কেন? কাউকে তো পছন্দ হতেই হবে আপনার। হুম, হয় না আমার। এর কারণ হলো আজকালকার মেয়েরা লোভী হয় ভীষণ। যার কাছে টাকা আছে, সম্মান আছে, তাকেই চায় তারা। সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য আজকাল কেউ দিতে জানে না। বাহ, চমৎকার। আপনার চিন্তা ভাবনা দেখে আমি অবাক না হয়ে পারছি না। আপনি সবাইকে এমন ভাবেন? ছি। সবাইকে এমন ভাবছি দেখে আপনি ছি বলছেন? একটু খোঁজ নিয়ে দেখলেই নারীর আসল চরিত্র দেখতে পাবেন। আমিও তো একজন নারী, তার মানে তো আমিও আপনার ধারণা মতো খারাপ, তাই না? আপনি কেমন সেটা আপনি জানেন। আমি যাদের দেখেছি তাদের কথা বললাম। বুঝতে পেরেছি আমি। জি, বোঝার জন্য ধন্যবাদ। আমি এখন আসছি। নীরব খাবারের বিল দিয়ে সোজা নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। নীরব রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে নিতেই নিধি নীরবের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। নীরবকে যত কাছ থেকে দেখছে নিধি তত বেশি অবাক হচ্ছে। এই ছেলেটা অন্য 10 জনের মতো নয়। এই ছেলেটার চিন্তা ভাবনা সবকিছুই ভিন্ন। নীরবকে আরো ভালো করে জানতে হলে নীরবের সাথে মিশতে হবে, তবেই নিধি নীরবকে সম্পূর্ণভাবে জানতে পারবে। নিধি আর উঠে পড়ল আর নিজের জিনিস নিয়ে চলে যায় নিজের বাড়িতে। রাতের দিকে নীরব নিজের পাসপোর্ট ও অন্য সব কিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে নীরব দুবার নিধিকে কল করলো, কিন্তু নিধি কল পিক আপ করলো না। নীরব বেশ কিছু সময় এমন করে বসে নিধির জন্য অপেক্ষা করার পর নীরবের ফ্লাইট চলে আসলো। নীরব আর বিলম্ব না করে ফ্লাইটে গিয়ে বসে পড়ে খানিক ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করলো। নীরব নিজের চোখের পাতা এক করার বেশ কিছুক্ষণ পর আচমকা নীরবের মাথায় ধরল। নীরব বিষয়টা বুঝে উঠতে না পেরে দ্রুত চোখ মেলে তাকাতেই নিজের পাশে দেখতে পেল নিধিকে। নিধি নীরবের পাশে বসে আছে। নীরব নিধিকে নিজের পাশে দেখে খানিকটা চমকে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কেমন? আরে আপনি কখন এসেছেন? আমি আপনাকে কল করেছিলাম, আপনি তো ধরলেন না। আপনি আমাকে কখন কল করেছেন? আর আমি কত বোকা দেখেছেন? আপনাকে পিক আপ করতে আমি আপনার বাড়িতে গিয়ে। ওয়েট, আপনি বাড়িতে গিয়ে মানে? আপনি আমার বাড়িতে গিয়েছিলেন? তো কার বাড়িতে যাব? আপনার বাড়িতে গিয়ে আপনার জন্য অপেক্ষা করলাম, তারপর শুনে আপনি নাকি বেরিয়ে গিয়েছেন। ও শিট, বিশ্বাস করুন আমি ভুল করেও প্রত্যাশা করিনি যে আপনি আমাকে নিতে যাবেন, তাই আর কি। হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি সব। এখন আল্লাহর নাম স্মরণ করুন। আমাদের প্লেন টেক অফ করেছে। নীরব নিধির সাথে আর কিছু বলল না। মনে মনে নিজের সৃষ্টিকর্তার নাম স্মরণ করছে নীরব। বেশ কিছু সময় ধরে প্লেনে ওড়ার পর নীরব দেখতে পেল প্লেনের জানলা দিয়ে যে বাইরে বৃষ্টি পড়ছে। নীরব নিজের জীবনে অনেক বৃষ্টি দেখেছে, তবে কখনো আকাশ থেকে বৃষ্টি পড়া দেখেনি।
নীরবের মনের মাঝে ভীষণ রকম কৌতূহলের সৃষ্টি হলো এই ভেবে যে আকাশ থেকে মাটিতে বৃষ্টি কেমন করে পড়ে। নীরব প্লেনের জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে নিল। সত্যি মহান আল্লাহর সৃষ্টি প্রশংসনীয়। যত প্রশংসা করা যায় মনে হয় ততই কম হবে। নীরব এই অপরূপ সৌন্দর্য চোখ বুলিয়ে দেখে নিচ্ছে। আজ নীরবের মনটা পুরো ভরে গেল। নিজে কাজ পাখি মনে হচ্ছে নীরবের। পাখি যেমন নিজের চক্ষু দ্বারা সম্পূর্ণ পৃথিবীকে দেখে, ঠিক তেমন করেই নীরব আজ সম্পূর্ণ পৃথিবীকে দেখছে পাখির মতো করে। নীরব বাহিরের দৃশ্য উপভোগ করছে আর মিটমিট করে হাসছে। নীরবের ঠোঁটের উপর মুচকে হাসির রেখা দেখার পর নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, আপনি মনে হচ্ছে খুব খুশি। হুম, এমন দৃশ্য দেখার পর খুশি না হয়ে কি আর উপায় আছে? তা বলে এত খুশি? গরিব মানুষ ভাই, অল্পতেই খুশি হয়ে যাই, বেশি কিছুর প্রয়োজন নেই। বুঝেছি। আচ্ছা, ভালোবাসা কাকে বলে? সেটা কি ঠোঁটের মিষ্টি হাসি, নাকি শরীরের চাহিদা? সেটা তো এক একজনের জন্য এক এক রকম। আমার জন্য কেমন সেটা আমি বলতে পারি। বলুন না। আমি তো আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর দিন। আমার জন্য কেমন সেটা আমি বলতে পারি। আমার কাছে ভালোবাসার মানে হলো ঠোঁটের মিষ্টি হাসি, যে হাসির পেছনে কোনো কষ্ট লুকিয়ে থাকবে না। দেহের চাহিদার মাধ্যমে ভালোবাসা পূর্ণতা পায়, কিন্তু আসল ভালোবাসা তো মনের মিলনে থাকে। অসাধারণ চিন্তা আপনার, ভালো লাগলো খুব। ধন্যবাদ। তাছাড়া আমি যেটা মনে মনে চিন্তা করি ঠিক তাই করতে পছন্দ করি। নীরব আর নিধি অনেক কথা বলল। নীরব নিধির বকবকানির জন্য ঠিকমতো খাবারও খেতে পারেনি। নীরব নিধির সাথে কথা বলে বেশ ভালোই বুঝতে পারছে যে নিধি অনেক বেশি কথা বলে আর নিধি কথা বলতে পছন্দ করে। নীরব নিধিকে নিয়ে তেমন কোনো আগ্রহ না দেখালেও বসের মেয়ে বলে কথা তো শুনতেই হবে। তাছাড়া নিধির মাঝে একটা বিশেষ গুণও আছে, আর সেটা হলো নিধি নিজের পেটের কথাও অন্যজনকে বলে দেয়। আজকালকার সমাজে এমন মানুষের দেখা খুব একটা পাওয়া যায় না। মন খুলে যারা কথা বলতে পারে তাদের মনের মাঝে খুব একটা প্যাচ থাকে না। নীরব নিধির সাথে কথা বলা শেষ করে একটু ঘুমোতে চেষ্টা করলো। নিধিও ঘুমিয়ে গেছে। বেশ অনেকটা সময় ঘুমানোর পর আচমকা নীরব অনুভব করলো তার কাঁধের ওপর কারো মাথা লেপ্টে আছে। নীরব বিষয়টা অনুভব করতেই চোখ মেলে তাকালো। নীরব নিজের চোখের পাতা মেলে তাকাতেই যেটা দেখতে পেল সেটা দেখার জন্য নীরব মোটেও প্রস্তুত ছিল না। নীরব দেখতে পেল নিধি তার কাঁধের সাথে নিজের মাথাটাকে একদম লেপ্টে দিয়ে নীরবকে আলতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নীরব নিধির ঘুমন্ত মুখের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল এক অদ্ভুত মায়া। মেয়েদের ঘুমন্ত মুখের মাঝে এত মায়া থাকে, সেটা যেন নিধিকে না দেখতে পেলে নীরব কখনো বুঝতেই পারতো না। নীরব নিধির মুখের দিকে তাকিয়ে যেন হারিয়ে গেল। বেশ কিছু সময় ধরে নীরব নিধির মুখের দিকে তাকিয়ে থাকার পর আলতো করে নীরব নিধির মুখের ওপর চলে আসা চুলগুলো নিজের হাতে সরিয়ে দিল। নীরব নিধির মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিতেই নিধি কেঁপে উঠল খানিক। নিধি খানিক নড়ে উঠে ধীরে ধীরে নিজের চোখ মেলে তাকালো। নিধি নিজের চোখের পাতা আলগা করে নীরবের বুকের উপর নিজেকে আবিষ্কার করে খানিক চমকে উঠল। নিধি নীরবের কাছ থেকে সরে গিয়ে নিজের ঠোঁটের উপর মুচকে একটা হাসির রেখা টেনে নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, সরি, আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল, তাই আর খেয়াল করতে পারিনি। না, ঠিক আছে। আপনার মুখে এত মায়া, বিশ্বাস করুন আমি একবার আপনার দিকে তাকিয়ে যেন হারিয়ে গিয়েছি আপনার মুখের মায়ায়। আরে আপনি এসব কি বলছেন? এমন করে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা কি ঠিক? ঠিক ভুল তো জানি না, তবে আপনাকে দেখার পর আমার মনের মাঝে কিছু পজিটিভ সিগন্যাল এসেছে। তাছাড়া আমি তো আর খারাপ চোখে তাকাইনি আপনার দিকে। হয়েছে, সব সময় সত্যি বলতে নেই। অনেক সময় একজনের বলা সত্যি অন্যজনের কাছে লজ্জার কারণ হতে পারে। লজ্জা তো নারীর ভূষণ, লজ্জা ছাড়া নারীকে পরিপূর্ণ লাগে না। উফ, আপনি এমন করে কথা বলবেন না প্লিজ। আমার কেমন যেন লাগে। কেমন লাগে? মনে হয় আমি লজ্জায় মরেই যাব। বুঝেছি। তবে আপনি লজ্জা পেলে আপনাকে অনেক বেশি কিউট লাগে। উফ, আমি আর আপনার সাথে একটাও কথা বলবো না। আপনি আমাকে ইচ্ছে করে লজ্জার মধ্যে ফেলে দেন, পচা লোক একটা। নীরব নিধির সাথে হাসি ঠাট্টার মধ্য দিয়ে সম্পূর্ণ জার্নি শেষ করল।
প্লেন ল্যান্ড করতেই নীরব আর নিধি একসাথে এয়ারপোর্টের বাইরে চলে আসলো। এয়ারপোর্ট থেকে নীরব আর নিধি তাদের অফিসিয়াল গাড়িতে উঠে সোজা চলে যায় হোটেলে। গাড়ি হোটেলের সামনে আসতেই নীরব গাড়ি থেকে নেমে পড়ল। নীরব গাড়ি থেকে নেমে পড়তেই একজন সুন্দরী ম্যাম নীরবের কাছে এসে নীরবকে হাক করল। জীবনে এই প্রথম কোনো মেয়ে নীরবকে হাক করছে। নীরব খুশিতে গদগদ হয়ে গিয়ে ম্যামকে আলতো করে জড়িয়ে ধরতেই নিধি কোথা থেকে যেন এসে ধুম করে নীরবের পিঠের ওপর একটা কিল মেরে বলে উঠল। ছি ছি, এমন করে কেউ জড়িয়ে ধরে? এটা বিদেশ, এখানে হাক করা নর্মাল, কিন্তু আপনি তো বাঙালি, আপনি কেন এমন করছেন? কি বলবো মিস, এমন সুন্দরী ম্যাম যদি নিচে এসে প্রস্তাব দেয় তখন আর নিজেকে সামলানো যায় না। ছি ছি, সবগুলো পুরুষ মানুষ এক। নীরব নিধির সাথে কথা না বলে সেই সুন্দরী ম্যামকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, হ্যালো, হোয়াটস ইয়োর নেম? Alisa, sir, I think you are Mr. Niro, right? ইয়া, দেখেছেন মিস নিধি কি সুন্দর করে আমার নামটা উচ্চারণ করলো। আহা আহা, কি সুন্দর কণ্ঠস্বর। ধন্যবাদ স্যার। আলিজা নীরবের সাথে বাংলায় কথা বলতেই নীরব চমকে উঠল। ফরেন কান্ট্রির মেয়ে হয়ে এত সুন্দর বাংলা কি করে বলে? নীরবের এই বিষয়টা ভীষণ অদ্ভুত লাগলো। নীরব অবাক হয়ে গিয়ে আলিজাকে বলল, আরে আপনি বাংলা বোঝেন? জি, কেন বুঝবো না? আমি আজ 12 বছর ধরে এখানে কাজ করছি, তাই বাংলা শিখে নিয়েছি। আর আপনাদের ভাষা আমার খুব পছন্দের। ওরে, আপনার আমার ভাষা পছন্দ আর আমার আপনাকে পছন্দ। এত সুন্দরী হয়ে বাংলায় কথা বলছেন। আহ, আমি তো আপনার প্রেমে মত্ত হয়ে গেলাম গো। স্যার, আপনি কিন্তু অনেক বেশি মজা করেন। মজা কোথায় করলাম, সবই তো শুরু, আরো দেখুন কি কি হয়। জি চলুন স্যার, আপনাকে আপনাদের রুমে দিয়ে আসি। জি চলুন। আপনি কি আমাদের সাথে থাকবেন সব সময়? মানে আমাদের রুমের পাশেই থাকবেন? নো স্যার, আমার বাড়ি আছে, আমি আমার বাড়িতেই চলে যাব। ও আচ্ছা, যাক, সকাল থেকে রাত অবধি তো আপনার সাথে কথা বলতে পারবো। ইয়েস স্যার। নীরব আলিজাকে পেয়ে যেন নিধিকে ভুলে গেছে। নীরব আলিজার সাথে কথা বলতে বলতে চলে যায় নিচের রুমের দিকে। নিধি ও আলিজার পিছন পেছনে চলছে আর নীরবের ঢঙ্গুলো দেখছে। নিধির চোখ মুখ দেখে স্পষ্ট যে নিধি নীরবের এমন সব আদিক্ষেতা দেখিয়ে রাগে গজগজ করছে তার সারা শরীর। কিন্তু এইখানে কোনো প্রকার সেলিব্রেট করা যাবে না, তাই নিধি নিজের রাগকে কন্ট্রোল করে সবটা নীরবে সহ্য করে চলেছে। রাতের দিকে নিধি নিজের রুমের ব্যালকনিতে এসে আকাশের চাঁদ দেখছে। নীরব ও নিজের রুমে বসে থেকে বোরিং ফিল করছে, তাই গিটার নিয়ে ব্যালকনিতে এসে গান ধরেছে নীরব। নিধি নীরবকে ব্যালকনিতে দেখতে পেয়ে কোনো শব্দ করলো না। নীরবের গাওয়া গান নিধি চুপটি করে শুনতে লাগলো। নীরব যেমন নিজের কাজের প্রতি খুব স্ট্রেট, ঠিক তেমনই গানের গলাটাও নীরবের বেস্ট। নীরবের গানের গলা শুনে নিধি মুগ্ধ হয়ে গেছে। এত মিষ্টি সুরের গান নিধি টিভিতে শুনেছে, তবে আজ লাইভে এমন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা যেন নিধি স্বপ্নেও কল্পনা করেনি। নিধি বেশ কিছুক্ষণ সময় ধরে নীরবের গান শোনার পর নীরবকে ডেকে বলল, ও মিস্টার, খুব সুন্দর হয়েছে গানটা। এত সুন্দর করে গান গাইতে পারেন আপনি, আগে বলেননি তো। নিধির কণ্ঠস্বর কানে এসে পৌঁছতেই নীরবের ঘোর কাটে। গান গাইতে গাইতে নীরব সম্পূর্ণভাবে গানের জগতে হারিয়ে গেছে। নিধির কণ্ঠস্বর পেয়ে নীরব হকচকিয়ে উঠে নিধির দিকে দৃষ্টিপাত করল। নীরব নিধির দিকে দৃষ্টিপাত করতেই মুচকি একটা হাসি দিয়ে নিধিকে উদ্দেশ্য করে খানিক লজ্জা মাখা কণ্ঠে বলল, আরে আমি কি প্রফেশনাল গান গেয়েছি নাকি? মাঝে মাঝে একটু একটু শখ থেকে গান করি। আচ্ছা সেসব ছাড়ুন, আপনি মিস আলিজা ম্যাম কোথায়? আপনার মিস আলিজা ম্যাম কোথায়? ওনাকে দেখছি না যে। আরে মিস, কি যে বলেন। আরে উনি তো চলে গেছেন ওনার বাড়িতে। এখানে আমি একজন সিঙ্গেল মানুষ, আমার পাশে থাকার অনুমতি কি সবার আছে নাকি? আপনার শখের ট্যালেন্ট তো মারাত্মক। আমি তো আপনার উপর ফিদা হয়ে গেছি। জানেন, আমি আপনাকে প্রথমে অনেক ভালো একজন লোক ভেবেছিলাম, কিন্তু আলিজাকে দেখার পর আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে একটা লুচু লোক। হোয়াট, এসব কি বলছেন মিস? আমাকে নিয়ে আপনি এত নিচে একটা কথা বলতে পারলেন? না পারার কি আছে? তাছাড়া আপনি যা আমি সেটাই বলেছি, মিথ্যা তো আর বলছি না। সরি মিস, আমি সবার সাথে হয়তো একটু ভালোভাবে মিশে যেতে চাই, তাই বলে আমার চরিত্র কখনো খারাপ না।
নিধির কথাটা শোনার পর নীরবের মন খারাপ হয়ে যায়। নিধি এমন করে নীরবকে অপমান কি করে করতে পারে? নীরব সবার সাথে সাদা মনে কথা বলে দেখে এখন নীরব লুচু হয়ে গেছে। নীরব নিধির উপর খানিক অভিমান করে নিজের গিটার সহ সবকিছু গুছিয়ে নিয়ে নিজের রুমে চলে যায়। নিধি বারবার নীরবকে ডাকার পরেও নীরব নিধির একটাও কথা শোনেনি। আর শুনবেই বা কেন? নীরবকে নিধি এমন করে অপমান করে কথা বলেছে। এইসবের পরেও নিধির সাথে কথা বলার মতো মুড নীরবের হয় না। নীরবকে অভিমান করতে দেখিয়ে নিধি হেসে ফেলল। নীরব আসলেই একটা বাচ্চা ছেলে, তা না হলে কি কেউ এমন করে অভিমান করে? আর রাতটা কোনো মতো পার করার পর সকালবেলা নিধি ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিয়ে নিধি নীরবের রুমে গিয়ে কলিং বেল প্রেস করল, কিন্তু নীরবের কোনো শব্দ নেই। নিধি নীরবের রুমের গেটের সামনে মিনিট 5 অপেক্ষা করার পর নীরব এসে দরজা খুলল। নীরব দরজা খুলে নিজের চোখ কসলাতে কসলাতে নিধিকে উদ্দেশ্য করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে এত সকাল সকাল আমাকে বিরক্ত করছে? কে? বাড়িতে কি ডাকাত পড়ে গেছে নাকি? এই সমস্যা কি আপনার? আজ যে অফিসে যেতে হবে সেটা কি ভুলে গেছেন আপনি? আরে মিস, আপনি এত সকালে উঠে গেছেন? আরে রাখেন তো আপনার মিস। এখন কয়টা বাজে দেখেছেন? কটা বাজে মিস? আমি তো এখনো ঘড়ি দেখার সময় পাইনি, আপনি একটু বলে দিন। কতটা গাধা আপনি! এখন 11টা বাজে, মিটিং 12টায় বসবে, আর আপনি এখনো ঘুমিয়ে আছেন। নীরব ভীষণ রকম চমকে উঠল। জীবনে কখনো নীরব এত বেলা অবধি ঘুমায়নি, কিন্তু আজ এসব কি হচ্ছে তার নিজের সাথে? নীরব নিধির দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, সরি মিস, আপনি 1 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই আসছি। আর 1 মিনিট? সারাদিন ওই মেয়ের কথা ভাবলে কোনো দিন ভালো করে কাজ করে উঠতে পারবেন না আপনি। আরে মিস, আপনি সেই মেয়েকে নিয়ে পড়ে আছেন? তার সাথে গতকাল দেখা হয়েছে, তারপর থেকে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। দেখা সাক্ষাৎ থাকলেও আমার কিচ্ছু না, আর না থাকলেও আমার কিচ্ছু না। দ্রুত রেডি হয়ে নিন, আমি অপেক্ষা করছি। নীরব নিধির সাথে আর কোনো প্রকার তর্ক করলো না। এমনিতেই নীরব লেট হয়ে গেছে, সেখানে আরো বেশি তর্ক করলে আরো বেশি লেট হয়ে যাবে সে। তাই নীরব আর কথা না বলে সোজা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নীরব নিধির সাথে চলে যায় এইখানকার অফিসে। অফিসে এসে নীরব বেশ ভালোই নিজের সব প্রজেক্ট সাবমিট করলো, আর সেই সাথে প্রেজেন্টেশনও করলো। নিধি আগে থেকেই জানতো নীরব এইসব কাজ ভালোই করতে পারবে। নীরব নিজের কাজ নিয়ে সবসময় সিরিয়াস। নীরব নিজের প্রেজেন্টেশন শেষ করে হলরুম থেকে বাইরে বেরিয়ে এসে আপন মনে বলতে লাগলো, উফ, সকাল থেকে কোনো খাবার পেটে পড়েনি, মাথাটা এখন ব্যথাও করছে। কি করব? শালার এই বসের মেয়েটা আবার কোথায় হারিয়ে গেল? আমার কপালটাই খারাপ, তা না হলে কি আর এমন একজনকে নিয়ে আসতে হবে আমায়? নীরব ফিসফিস করে কথাগুলো বলছে, ওই দেখি নিধি দুম করে নীরবের পেছনে দাঁড়িয়ে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, ফিসফিস করে কি বলছেন? একটু শব্দ করে বলুন, আমিও শুনি কি চলছে আপনার মনে। না কিছু না মিস, আমি তো এমনিতেই আপনার কথা ভাবছিলাম। আপনি কোথায় চলে গেলেন? উফ, আপনাকে খুঁজতে খুঁজতে আমি দিশেহারা হয়ে গেছি। বাই দ্য ওয়ে, আমাকে কেন খুঁজতেছেন আপনি? আপনার তো ওই মেয়েটাকে খোঁজা উচিত। মিস, আপনি সবসময় আমাকে খোঁচা দিয়ে কথা বলেন কেন? ভালো কথার মাঝে আপনি আবার ওই মেয়েটাকে নিয়ে এসেছেন। কি করব বলুন? আপনাকে দেখলে আমার ওই মেয়েটার কথা মনে পড়ে যায়, আর বলতে ইচ্ছে করে ওই মেয়েটার বিষয়ে কথা। আপনি যদি আমার সাথে সব সময় এমন করেন তবে আমি সত্যি বলছি আর কখনো আপনার সাথে আমি কথা বলবো না। নীরব আবারও নিধির উপর রেগে গেল। নিধি ইচ্ছে করে নীরবকে ছাপাচ্ছে, যাতে করে নীরব রেগে গিয়ে নিধিকে ওই মেয়েটার বিষয়ে সব সত্যি কথা বলে দেয়। যদিও নীরবের আর আলিজার মাঝে কোনো প্রকার সম্পর্ক নেই, সো সত্যি কথা বলার কোনো সুযোগ নেই। নীরব রেগে গিয়ে নিধির সামনে দিয়ে হনহন করে চলে যেতে নিতে নিধি নীরবের পেছনে পেছনে ছুটতে লাগলো। নীরব করে অনেকবার ডাকার পর নীরব থামলো। নীরব থমকে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, কি হয়েছে? বারবার আমাকে ডাকছেন কেন? আরে আপনি দেখে অনেক বেশি রেগে গেলেন। আমি তো একটু করে মজা করছিলাম আপনার সাথে, আপনি দেখছি মজাটাও বুঝতে পারেন না। চাই না তো বুঝতে,
এসব ফালতু বিষয় নিয়ে কেউ এমনভাবে মজা করে? আমার মাথা গরম হয়ে গেছে আপনার কথাবার্তা শুনে শুনে। আচ্ছা ঠিক আছে, সরি। আর কখনো আমি আলিজাকে নিয়ে কিচ্ছু বলবো না, সরি। সত্যি ম্যাম, আমি ওনার সাথে মজা করছিলাম, এর থেকে বেশি আর কিছু না। আরে বুঝতে পেরেছি, এখন বলুন কোথায় যাবেন? আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন রেস্টুরেন্টে যাব। চলুন আমিও আপনার সাথে যাব। নিধি নীরবের সাথে রেস্টুরেন্ট চলে যায় খাবার খাওয়ার জন্য। খাবার খেতে খেতে নিধি আর নীরব অনেক গল্প করলো। গল্প করা শেষ করে তারা দুজন মিলে চলে যায় নাইট ক্লাবে। আসলে আমেরিকান মূল আকর্ষণ তো হলো নাইট ক্লাব, আসল মেলা তো সেখানেই বসে। নিধি যেমন এখানকার নাইট ক্লাবে যেতে পাগল হয়ে উঠেছিল, ঠিক তেমন নীরবও এখানকার নাইট ক্লাবে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। নিধি আর নীরব একসাথে একটা নাইট ক্লাবে আসলো। ক্লাসে এসে নীরবের চোখ পড়লো সুন্দরী সুন্দরী মেয়েদের দিকে, যারা খুব সুন্দর করে সেজে গুজে কোমর ধরিয়ে নেচে চলেছে বিটের তালে তালে। এসব দেখার সাথে সাথে নীরবের হাত পাও নেচে উঠল। নিধি আর চোখে নীরবের দিকে নজর রাখছে। নীরব নিজের গায়ে জড়ানো ব্লেজারটা খুলে ফেলে দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যেতে নিতেই নিধি নীরবের হাত ধরে ফেলল। নিধি নীরবের হাত ধরে নীরবকে আটকে নিতেই নীরব নিজের ভ্রু কুঁচকে নিধির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে মিস? এনিথিং রং? এখানে এসে আবার লুচুগিরি শুরু করে দিয়েন না প্লিজ। কোথায় ম্যাম? আমি তো শুধুমাত্র একটু করে দেখছিলাম। সেটাই তো বলছি, দেখার জন্য চোখ আছে মানে এই না যে সব কিছু দেখতে হবে। সাবধানে থাকুন আর ভদ্রতা বজায় রাখুন। নিধি কথাটা বলতে বলতে নীরবের পাশ থেকে উঠে খানিক সামনের দিকে এগিয়ে গেল। নীরব পেছনের থেকে নিধির দিকে এক দৃষ্টিতে তাকালো। সত্যি নীরব এখন নিজেকে বুঝতে পারছে না। নিধি এমন একটা ভাব করছে যেন নীরব নিধির বিশেষ কেউ একজন। নীরবের প্রতি নিধি যদি সত্যি দুর্বল হয় তবে সেটা নীরবকে তো সে সরাসরি বলতে পারে। এত কাহিনী করার কি আছে? নীরব নিধিকে নিয়ে আপন মনে নানান ধরনের চিন্তা নিজের মাথায় রটে নিল, যেসবের একটাও সত্যি নয় আর সত্যি হতেই পারে না। বড়লোক বাবার একমাত্র মেয়ে সামান্য তাদের অফিসের একজন কর্মচারীর সাথে সম্পর্ক রাখবে বা আবদ্ধ হবে, এটা ভাবাটাও যে পাপ। নীরব নিজেকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যপূর্ণ এক হাসি দিয়ে নিধিকে খুঁজতে চলে যায়। নীরব নিধিকে ক্লাবের আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নিধিকে দেখতে পেল না। নীরব আরো একটু ভেতরে প্রবেশ করতেই নীরব দেখতে পেল নিধি একা সকলের থেকে দূরে একটা টুলে বসে আছেন। নীরব নিধিকে একা বসে থাকতে দেখিয়ে নিধির পাশে গিয়ে বসল। নীরব নিধির পাশে গিয়ে বসে নিধিকে উদ্দেশ্য করে বলল, মিস, এখানে একা বসে আছেন কেন? চলুন ড্যান্স ফ্লোরে যাই, একটু এনজয় করে নেই। না, আমি কোথাও যাব না। আমার চরিত্র তো তোমার মতো দুর্বল নাকি? তোমার ইচ্ছে করছে তুমি যাও, আমি কোথাও যাব না। হাহা, আপনি অযথা আমার উপর এমন করে রেগে যান কেন? আমি একটা সিঙ্গেল ছেলে, আমি একটু মজা করবো না তো কে করবে? আপনি আমাকে এমন করে। আরে মিস, আপনি এসব করছেন কি? আপনি কি ভুলে গেছেন আমরা এখানে বিজনেস ট্রিপে এসেছি? এমন করে অ্যালকোহল সেবন করাটা উচিত হবে না ম্যাম। তুই একদম চুপ হয়ে যা, আমার সাথে একটাও কথা তুই বলবি না, লুচ্চা বাটা একটা। আচ্ছা মিস, চলুন আমরা আমাদের হোটেলে ফিরে যাই, এমনিতে অনেক রাত হয়ে গেছে। চলুন। না না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো আর সব ছেলের সাথে ডান্স করব, মজা করব, ফুর্তি করব। এসব করার জন্য আপনাকে নিজের ঘরে থাকতে হবে। আপনি তো এখন নিজের ঘরে নেই, এখন এসব কিছুই করতে পারবেন না আপনি। আমি করতে পারবো না মানে? আমি করব যখন বলেছি তখন আমি ঠিক করব। তুই আমাকে ছেড়ে দে। তুই যা গিয়ে দেখ কোনো মেয়ে আছে নাকি এখানে, যাকে নিয়ে এখানে সংসার পেতে বসে পড়তে পারবি। ওফ মিস, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন, একটু বোঝার চেষ্টা করুন। আমাদের এখন হোটেলে ফেরা উচিত। বললাম না আমি ফিরবো না। আমাকে এই দুনিয়ায় কেউ ভালোবাসে না, আমি আজ মরেই যাব, ছেড়ে দে আমায়। নিধি নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে নীরবকে একটা ধাক্কা দিল। নীরব নিধির ধাক্কার তালে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। নীরব ফ্লোরে পড়ে যেতেই নিধি নিজের জায়গা থেকে উঠে টলতে টলতে নাইট ক্লাবের বাইরের দিকে বেরিয়ে পড়ল। নীরব নিধিকে আটকাতে দূর থেকে উঠে দৌড়ে চলে যায় নিধিকে আটকাতে। নীরব ক্লাবের বাইরে আসতেই চমকে উঠল ভীষণ।
নীরব যেটা দেখতে পেল সেটা দেখার জন্য নীরব মোটেও প্রস্তুত ছিল না। নীরব দেখতে পেল নিধিকে কয়েকজন ছেলে চারদিক থেকে ঘিরে নিয়েছে। ছেলেগুলো নিজেদের মধ্যে কথা বলছে আর ভীষণ শব্দ করে হাসছে। নিধি ছেলেগুলোর মাঝে দাঁড়িয়ে নেশায় বোধ হয়ে চিৎকার করছে আর গালাগালি করছে। নীরব এসব দেখে দৌড়ে ছুটে চলে যায় নিধিকে সেভ করার জন্য। নীরব ছেলেগুলোকে ধাক্কা দিয়ে নিধির কাছে এসে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি মিস, একটু নিজের ঘরে আসুন। আপনি প্লিজ নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই জানোয়ারগুলো আমাকে বিরক্ত করছে কেন? ওদেরকে মেরে ফেলো এক্ষুনি। তাই করব, কিন্তু আগে আমরা হোটেলে যাই, তারপরে। যাব না আমি। তোমার মতো একটা লুজারের সাথে আমি কোথাও যাব না। মিস, একটু থামুন। সেই তখন থেকে পাগলের মতো কথা বলে যাচ্ছেন। এখানে থাকলে আমাদের দুজনের বিপদ হতে পারে, সেটা আপনি। নীরব নিজের কথাটা শেষ করার আগেই একটা ছেলের হাত নীরবের কাঁধের উপর এসে পড়ল। ছেলেটা নীরবের কাঁধের উপর হাত রাখতেই নীরবের চোখ জোড়া আচমকা রক্তবর্ণ ধারণ করে উঠল। নীরব ছেলেগুলোর দিকে নিজের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতেই ছেলেগুলো খানিক হকচকিয়ে উঠে চোরের মতো দৌড়ে পালিয়ে গেল। নীরব আর নিধিকে সামলাতে পারছে না। নিধিকে নিজের কোলে তুলে নিয়ে নীরব সোজা চলে যায় নিজেদের গাড়ির দিকে। নিধিকে নিয়ে গাড়িতে উঠে নীরব নিজেদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারা রাত অনেক কষ্টে নীরব নিধিকে সামলেছে। কোনো প্রকার ঝামেলা নিধিকে পড়তে দেয়নি নীরব। নিধি বারবার শুধুমাত্র নীরবকে একটাই কথা বলেছে, আর সেটা হলো নিধি নীরবকে ভালোবাসে। নীরব নিধির এমন পাগলামো দেখিয়ে দেখিয়ে ক্লান্ত। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে নীরবকে নিজের রুমে দেখতে পেয়ে খানিক চমকে উঠে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, এ কি, আপনি আমার রুমে এত সকালে কেন? কি হয়েছে? আর আপনি আমার সাথে কি করেছেন? ও হ্যালো, আপনার সাথে কিছু করার কোনো ইচ্ছা আমার নেই। আপনি ড্রিঙ্ক করে নেশায় বুঁদ হয়েছিলেন। আমি না থাকলে আজ হতো। মানে কি হতো? সেটা আপনি কলিজাকে জিজ্ঞেস করে দেখুন, তারপর বুঝতে পারবেন। ফ্রেশ হয়ে নিন, একটু বাদেই আমরা দেশের জন্য বের হব। নীরব আর কোনো কথা বলল না নিধির সাথে। নীরব নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় গুছিয়ে নিল। জামা কাপড় গুছিয়ে নিয়ে নীরব নিধিকে নিয়ে সোজা চলে আসে এয়ারপোর্টে এসে নিধি প্লেনে ওঠার পর নিধি নীরবকে উদ্দেশ্য করে ভয় ভয় কণ্ঠে বলল, সরি, আমি বুঝতে পারিনি আমার সাথে এমনটা হয়ে যাবে। সরি, প্লিজ রাগ করবেন না। রাগ করব না তো কি করব? আপনি যা করেছেন সেটা যদি অন্য কেউ করত, তবে আমি যে কি করতাম। বললাম তো সরি, ক্ষমা করে দিন না আমায়। ঠিক আছে, আমার থেকে ক্ষমা চাইতে হবে না। আমি একজন সাধারণ মানুষ, আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ লোক আমি না। কেন? এত কিছু হয়ে যাওয়ার পরেও বলবে তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ কেউ না? মানে এসব কি কথা বলছেন আপনি? আমি তো আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না। নীরব, আর কি করলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে ভালোবাসি? তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। আমি চাই সারা জীবন তোমার হয়ে থাকতে। নিধির এমন সব কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না নীরব। নীরব নিধিকে পছন্দ করে, কিন্তু তার মানে এই না যে নীরব আর নিধির ভালোবাসার সম্পর্কে যেতে পারে। নিধি হলো অফিসের বসের মেয়ে, তার সাথে রিলেশনে যাওয়াটা কখনো ভালো কিছু নিয়ে আসবে না। নিধি হয়তো আবেগে এইসব কথা বলছে, কিন্তু পরবর্তীতে নীরবের যোগ্যতা নিয়ে হাজারটা কথা নিধি বলবে। নীরব ওসব আঘাত সহ্য করার থেকে এখনই সরে যাওয়ার কথা বলাটা যুক্তিযুক্ত মনে করল। নিধি নীরবকে নিশ্চুপ হয়ে থাকতে দেখিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, কি হলো, চুপ করে আছো যে? কিছু তো বলো। কি বলবো সেটাই ভাবছি। আপনাদের বড় লোকদের কাছে ভালোবাসার কোনো মানে হয় না। আমি চাই না কোনো কষ্ট পেতে, তাই বলছিলাম। কি বলছিলে? এসব কথা এখানেই থাক, আর কখনো এসব কথা বলবেন না। ও, বুঝতে পেরেছি। এইটাই তো তোমার শেষ কথা, তাই না? জি, এটাই আমার শেষ কথা। নীরব আর নিধি একসাথে আমেরিকা থেকে দেশে ফিরল। দেশে ফেরার পর নিধির বাবা নীরবের বাবা মায়ের সাথে কথা বলল নীরব আর নিধির বিয়ের ব্যাপারে। নীরব নিধিকে অনেক বোঝায় যে এসব পাগলামো বন্ধ করতে, কিন্তু নিধি তো এইসব পাগলামো করে শান্তি পায়। নিধি এইসব পাগলামো বন্ধ করবে না। নিধি খানিক জোর করেই নীরবকে বিয়ে করল আর নিজের অধিকার নীরবের ওপর প্রতিষ্ঠিত করল। নীরব আর কি করবে?
এমন জেদি কাউকে কখনো নীরব দেখেনি। নিধির জেদের কাছে নীরব হারতে বাধ্য হলো আর বিয়ে করলো নিধিকে। বিয়ের 2 দিন পর নিধি নীরবের রুমে এসে বিছানা ঠিক করছে। নিধিকে বিছানা ঠিক করতে দেখে নীরব আলতো করে পেছন থেকে নিধিকে জড়িয়ে ধরে নিধির কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে নিধিকে উদ্দেশ্য করে বলে, এই সোনা, তোমার ওই দুটোর এখন কি অবস্থা? ঠিক আছে তো? আমার কোন দুটো কথা বলছো তুমি? আরে ওই দুটো, বুঝতে পারলে না? ওই দুটো। আরে কোন দুটো? কি সব কথা বলো, কিছুই বুঝতে পারি না, ভালো করে খুলে বলো। আরে দেখা যাচ্ছে যে তোমার ওই দুটো। নীরবের কথা শুনে নিধি খানিক আঁচ করতে পারলো যে নীরব আসলে কি বলছে। নিধি নীরবের কথা মতো নিজের বুকের উপর তাকাতেই দেখলো তার বুকের উপর ওড়না দেয়া আছে। নিধি নিজের বুকের উপর ওড়নাটা ঠিক করে নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, উফ, তোমার চোখ এত দিকে কি করে যায়? একদম আমার এইখানে চোখ দিবে না, এমনিতেই গরম হয়ে আছে সব। এত গরম হয়ে থাকলে কি আমি নিজেকে আটকে রাখতে পারবো বলো? আমার ভিতর তো তোলপাড় শুরু হয়ে যাবে। কেন তোলপাড় হবে? তাছাড়া ওই দিন না বললে তোমার গরম জিনিস খেতেও মোটেও ভালো লাগে না, এখন কেন বলছো ভালো লাগে? আরে সব জিনিস কি গরম খাওয়া যায় নাকি? কিছু জিনিস ঠান্ডা করে খেতে মজা বেশি। এসব ফালতু কথা রেখে দিয়ে কাজের কথা বলো। রাত জেগে তো অনেক কাজ করেছো, এখন ঘুমিয়ে পড়ো। নো সরি, আমি ঘুমাতে পারবো না। আমার এখন গল্প করতে ইচ্ছে করছে তোমার সাথে, আর খেতে ইচ্ছে করছে। পাগল নাকি? আমি তোমাকে কিছুই খেতে দেবো না। ঘুমাতে হলে ঘুমাও, আর না হলে জেগে থাকো। নিধির হাতের স্পর্শ নীরবের শরীরে পড়তেই নীরবের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। নীরব নিজের চোখ জোড়া যেন আর খুলে রাখতে পারছে না। নীরব নিজের চোখ বন্ধ করে নিয়ে নিজের স্ত্রীর আদরের স্পর্শ অনুভব করছে। কিছু সময় নিজের চোখ জোড়া বন্ধ করে থাকতেই নিধি নীরবের চোখের দিকে তাকালো। নীরবকে এমন করে চোখ বন্ধ করে থাকতে দেখে নিধি প্রশ্নসূচক কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এমন করে নিজের চোখ জোড়া বন্ধ করে আছো কেন? তোমার মনের ভেতরে কি কিছু হচ্ছে নাকি? আহ, তোমার হাতের এই স্পর্শ আমার ভিতর এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করে যান, তাই আমি নিজের চোখ বন্ধ করে আছি। কচু করো। এবার বুঝেছো তো আমি তখন তোমায় কি কথা বলেছি? তোমার ভুল ভাবনা কি শেষ হয়েছে? না গো, আমি এখনো কিছুই বুঝতে পারিনি। আমায় আরো ভালো করে বুঝতে হবে, আমায় আরো ভালো করে বোঝাও। ইস, আসছে ঢং করতে। আমি আর কিছু তোমায় জানাতে পারবো না, এইটুকুই যথেষ্ট। কেন পারো না? সবাই নাকি প্রিয়জনের মন পড়তে পারে, তুমি কেন পারো না? সেটা তো তুমি জানো। আমি কি করে বলবো তোমার মনের কথা? আমি কি কারোর মন পড়াতে পারি নাকি? আমি কি ধরে রাখছি নাকি? তোমার ঘুম পেলে যাও, ঘুমিয়ে পড়ো। আমি এত কাছে পারি না, এখন সরো, আমায় ঘুমাতে দাও। আমি কখন তোমায় আটকালাম? আমি কাউকে আটকে রাখিনি। উফ, এমন করে আমায় ধরে রাখলে আমি কি করে যাব? আমায় ছাড়ো, তারপর আমি যাব। এখন কিন্তু খুব বেশি হচ্ছে, এই আমি বলে দিচ্ছি। আমায় না ছাড়লে কিন্তু এখন খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? দেখি একটু দেখাও তো, আসছে খারাপ হতে। তাই না? দেখবে তো? ওকে, তোমায় দেখাচ্ছি। নিধি কথাটা বলতেই ধুম করে নীরবের দিকে এগিয়ে এলো। নীরব নিধির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। নিধি নীরবের ঠোঁটের কোণে মুচকে হাসির ঝলক দেখে একটা বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে কোনো শব্দ না করে ধুম করে নীরবের শার্টের কলার চেপে ধরল। নিধি নীরবের শার্টের কলার চেপে ধরে নীরবের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দিল। নিধি নীরবের ঠোঁটের দিকে নিচের ঠোঁট জোড়া এগিয়ে দিয়ে নীরবের চোখের দিকে তাকালো। নীরব ও নিধির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি বোঝার চেষ্টা করছে নীরবের মনের মধ্যে কি চলছে। নীরব নিধির এমন চাহনি দেখে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, তখন আমি তাকিয়েছিলাম তোমার দিকে, তো হাজারটা কথা শুনিয়েছো। এখন যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, এখন কি করব আমি? ইস, কি করবে? কি করব সেটা কি এতদিনও বুঝতে পারোনি? তোমার স্বামী তো আর সাধারণ মানুষ না। আমি তো আমার স্বামীর দিকে তাকাতেই পারি, তাতে তোমার সমস্যা কোথায়? আমিও তবে তোমার দিকে এমন করছি, তাকিয়ে থাকি, তুমিও আমায় কিছু বলতে পারবে না? ওকে, তাকাও না আমার দিকে, জাস্ট তাকিয়েই তো দেখো। এমন মার দিব না একদম ওটা ধরে। কোনটা ধরবে? ইস, কি খাবে তুমি? আমার কাছে খাবার মতো কি আছে?
কিছু নেই আমার কাছে যেটা তুমি খেতে পারো। আচ্ছা তাই নাকি? নীরব কথাটা বলতেই নিধির কোমর জড়িয়ে ধরে একটা হ্যাচকা টান দিয়ে নিধিকে নিজের বুকে নিয়ে এলো। নীরব নিধিকে নিজের বুকে নিয়ে এসে শক্ত করে নিধিকে জড়িয়ে ধরল। নীরব নিধিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিধির ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেতে লাগলো। নীরবের ঠোঁটের এমন গভীর স্পর্শ নিধির সারা শরীরের মাঝে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। নিধি নিজেকে যেন শান্ত করে রাখতে পারছে না। নিধি নীরবের পিঠের ওপর নিজের হাত রেখে শক্ত করে নীরবের পিঠ চেপে ধরে। নীরব নিধির এমন হাতের স্পর্শে নিজেকে সামলাতে পারল না। নিধির কোমরে হাত রেখে আলতো করে নিধির ঘাড়ের ওপর নিজের দাঁত বসিয়ে দিতেই নিধি কোকিয়ে উঠল। নিধি কোকিয়ে উঠতেই নীরব নিধির কাঁধের ওপর থেকে নিজের মুখ তুলে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো তোমার? এমন করে কুকিয়ে উঠলে যে? সব ঠিক আছে তো? উফ, এমন করে কেউ চুমু খায়? তুমি আমার ঘাড়ের উপর কামড়ে দিলে কেন? আমি কি কোনো খাবার জিনিস নাকি? খুব সরি সরি সোনা, আমি খেয়াল করতে পারিনি, তাই ভুল করে আর কি। ভুল? এমন করলে আমার কাঁধের উপর নিজের ঠোঁট জোড়া বসিয়ে দিয়ে নাকি তুমি ভুল করেছো? ফাজিল লোক একটা। আমায় ফাজিল বলো না, ওকে? আমি কি জানতাম নাকি তুমি এমন করে রিয়াক্ট করবে? আমি কোথায় রিয়েক্ট করলাম? আমি তো শুধুমাত্র একটু কোকিয়ে উঠেছি। এটা তো ভালোবাসা। আচ্ছা তাই নাকি? ওকে তাহলে একটু করে আবার করেও। আবারও কি করবে? ওই যে যেটা করতে গিয়েও করতে পারিনি ওটাই আবার করে করব। ইস, আর কিছু করতে হবে না, এখন ঘুমিয়ে নাও জান। আমি রান্না করি গিয়ে। প্লিজ সোনা। না আমি ঘুমাবো না। তোমার কি ঘুম পাচ্ছে নাকি? তোমার যখন এতই ঘুম পাচ্ছে তখন একটু করে ঘুমিয়ে নাও, আমি না হয় ফোনে একটু গেম খেলি। যা ইচ্ছা হয় করো, আমি আর কিছু তোমায় বলবো না। আসছি। নিধি কথাটা বলতেই নীরবের ওপর খানিকটা রাগ দেখিয়ে হনহন করে চলে যায় নীরবের পাশ থেকে। নীরবের পাশ থেকে নিধি চলে যাওয়ার পর নীরব মুচকি হাসি দিল। নিধি অফিসের বসের মেয়ে হয়েও যেমন তেজি রাগী ছিল, ঠিক তেমনই যখন নিধি নীরবের স্ত্রী হয়ে এই বাড়িতে আসে তখনও নিধির সেই তেজ আর রাগ। নিধির এমন রাগকে নীরব প্রচণ্ড ভালোবাসে। কথা আছে না, রাগী মেয়েদের ভালোবাসা গভীর হয়। যারা কথায় কথায় প্রচণ্ড রাগ করে তাদের মনটা ভেতর থেকে প্রচণ্ড রকম নরম হয়। তাদের মাঝে ভালোবাসার ক্ষমতা তুলনামূলক অনেক বেশি থাকে। নীরব নিধিকে ইচ্ছে করে রাগিয়ে দিয়ে নিজের চোখ বন্ধ করে থাকলো। ওইদিকে নিধি রাগে গজগজ করতে করতে চলে যায় কিচেনে। কিচেনে গিয়ে নিধি রান্না করছে আর বিড়বিড় করে আপন মনে বলছে, একটা অসভ্য লোক সারা রাত ধরে অফিসের কাজ করেছে, আর এখন আমি একটু ঘুমাতে বললাম, সাথে সাথে আমার সাথে ফাজলামি করা শুরু করে দিল। বলি আমি কি তার ক্ষতি করতে চাই? আমি তো তার ভালোর কথাই চিন্তা করে তাকে ঘুমাতে বলেছি। আমার সব কথাই খারাপ লাগে? ঠিক আছে, আমি আর কথাই বলবো না, বোবা হয়ে যাব। নিধি আর ফাহমিদার মাঝে ভালো বর্ণিং আছে। দুজন একদম দুই বোনের মতো, সেই সাথে বান্ধবীর মতো আড্ডা দিয়ে থাকে। তাদের দেখলে ননদ ভাবি এসব মনেই হয় না। নিধি রান্না শেষ করে রুমে এসে দেখতে পেল নীরব বিছানায় শুয়ে শুয়ে নিজের ফোন টিপছে। নীরবকে ফোন টিপতে দেখে নিধি পা টিপে টিপে নীরবের দিকে এগিয়ে এসে পেছন থেকে নীরবের ফোনের ওপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি রাখতেই নীরব বিষয়টা বুঝতে পারলো আর নিধিকে উদ্দেশ্য করে বলল, এই তুমি আমার পিছন থেকে আমার ফোনের উপর এমন নজর রাখছে কেন? কেন, আমি তোমার দিকে নজর রাখতে কি পারি না? না তা তো পারো, কিন্তু এমন করে চোরের মতো কি কিছু নজর রাখে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি, তুমি আমায় চোর বললে? আমি চোর? আরে আমি তোমায় সেটা বলিনি। তুমি কেন তোর হতে যাবে? তুমি তো আমার মহারানী। আমি মহারানী নাকি কি সেটা এখন তোমার কথায় আমি বুঝতে পারছি। আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। এই নিধি, এমন করে রেগে গেলে কি চলে বলো? প্লিজ সোনা, আমার উপর এমন করে রেগে যেও না। আমি আর এসব কথা বলবো না। না বলবে না কেন? বেশি বেশি করে কথা বলো। আমি আর কি বলবো? আজ আমি তোমার গেমের জন্য চোর হয়ে গেছি। আমি আজ চোর। লে, আমি বুঝি না। আমি একটু গেম অন করলে তোমার কি হয়? 12,000 কথা বলতে থাকো তুমি। ও, আজ আমাকে তুমি চোর বললে, আবার আমি তোমায় কথা শোনাইনি সেটাও বললে। বাহ, আর কি আছে বলো?
আজ আমি সব কথা শুনতে চাই তোমার। নিধি শোনো আমার কথা, আমি তোমায় আসলে ওসব কথা বলি নাই। আমি তো কথার কথা বলেছি শুধু। কি বলেছো আর কি বলনি সেটা তো এখনই কথায় প্রকাশ পেয়েছে। আজ তোমার কাছে আমি এটা সমস্যা হয়ে গেছি নীরব। আমার কথাগুলো তোমার কাছে বিরক্তিকর লাগছে, বুঝতে পারছি আমি। উফ, সত্যি তোমায় আর কিছু বলার নেই আমার। সব কিছুতেই তুমি একটু বেশি বুঝবে। আর কিছু বলবো না আমি। আর কি বলবে তুমি? আর কিছু তো বাকি নেই নীরব। আমি আসছি। আর হ্যাঁ, তুমিও আমার সাথে আর কোনো কথা বলো না। নিধি কথাটা বলতেই নিচের কাল ফুলিয়ে নীরবের কাছ থেকে চলে যায় বিছানায়। নীরব নিধির এমন কাজে পুরো থ হয়ে গেছে। নিধিকে বলার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না। নীরব কথার কথা বলেছে সেটাতেও দোষ। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে বসে আছে। নীরবের মাথায় আসছে না নীরব এখন নিধিকে কি বলবে। নীরব যদি এখন নিধিকে কিছু না বলে বা নিধির অভিমানটা না ভাঙায় তবে আরও সমস্যা হবে। নীরব ফোনটা রেখে দিয়ে নিধির কাছে চলে যায়। নীরব নিধির কাছে গিয়ে নিধির পাশে বসলো। নিধি কান্না করছে। নিধিকে নীরব হাজারবার বলছে কান্না না করতে, তবুও নিধি কান্না করছে। নীরব নিধির পিঠের উপর নিজের হাত রেখে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে নিধিকে বলল, এই পাগলি, কি হয়েছে? এমন করে কান্না করছো কেন? আমি কান্না করলেই বা তোমার কি? আমি কাঁদবো। আমি কান্না করতে করতে মরে যাব, তাতে তোমার কি? আমার কি মানে? তোমার চোখের জলে আমার কি হয় সেটা তুমি জানো না? আমি জানি না, আর না আমি কিছু জানতে চাই। আমার সাথে কথা বলতে আসছো কেন? আমি তো তোমায় হাজারটা কথা শোনাই। আমায় হাজারটা কথা শোনাও, আরো বেশি করে কথা শোনাও, সমস্যা নেই। আমি তো এটাই চাই, তুমি আমায় বেশি করে কথা শোনাও। কেন? তুমি তো আমার এই কথা বলা নিয়ে সমস্যা পোষণ করো। তোমার সাথে বেশি কথা বলা যাবে না। তোমার কাছে আমি পর হয়ে গেছি। আমি আর পারছি না নীরব, তুমি প্লিজ যাও। উফ, তুমিও না সত্যি। আচ্ছা শোনো, আমায় তুমি ক্ষমা করে দাও। আর কখনো আমি তোমায় এসব কথা বলবো না, সত্যি কথা বলছি আমি। সত্যি তো? আমার কসম করে বলো, আর গেম খেলতে পারবে না? পুরোটা সময় আমাকে দিবে? এই যে তোমার কসম শোনা, আর আমি গেম খেলবো না। এবার তুমিও কসম করো আর কখনো কান্না করবে না। এই নাও, কথা দিলাম। সত্যি তো? আমার কসম করে বলো, আর গেম খেলতে পারবে না, পুরো সময়টা আমাকে দিবে। এই নাও, কথা দিলাম, আর কখনো আমি কান্না করব না। এই তো আমার সোনা লক্ষ্মী বউটা। অনেক অনেক ভালোবাসি তোমায় কলিজা। আই নেভার লিভ। হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন আমার কাছে এসো, আমরা এখন ঘুমাবো। আমার তো ঘুমাতে ইচ্ছে করছে না জান, ইচ্ছে করছে এখন তোমার সাথে আরো বেশি করে গল্প করি। না, আমার এখন ঘুম পাচ্ছে। তুমি আমাকে বুকে নিয়ে ঘুমাবে কিনা সেটা বলো। উফ, সব সময় জোর করতে থাকো তুমি। এসো আমার বুকে এসো, একদম ছোট্ট বাচ্চার মতো করে ঘুমাবে বলে দিচ্ছি। একদম তাই, ঘুমাবো জান আমার। তোমার বুকে ঘুমিয়ে খুব শান্তি পাই আমি। কচু পাও আমাকে একটু করে। উফ, চুপ, একদম কথা বলো না। প্রশান্তি পাচ্ছি খুব। নিধির কথাটা শুনে নীরবের ঠোঁটের কোণে মুচকি হাসির উদয় হলো। নিধি কথাটা বলতেই নীরব নিধির পাশে শুয়ে পড়ল। নিধি নীরবের পাশে শুয়ে পড়তেই নিধি নীরবের বুকের ওপর চলে আসে। নিধি নীরবের বুকের ওপর চলে এসে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নিধি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে নীরবের বুকের মাঝে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ নীরবের বুকে এঁকে দিল। ভালোবাসার পরশ নীরব নিজের বুকে পেতেই নীরব নিধিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিধির কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসা সত্যি অদ্ভুত। বেঁচে থাকুক ভালোবাসা। নীরব যেমন নিধিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, ঠিক তেমনই নিধিও নীরবকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। একটু একটু করে তাদের দুজনের ভালোবাসা যেন বেড়েই চলেছে। নীরব আর নিধির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। সমাপ্ত। ভালোবাসা সত্যি অদ্ভুত। বেঁচে থাকুক ভালোবাসা। নীরব যেমন নিধিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, ঠিক তেমনই নিধিও নীরবকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না।
একটু একটু করে তাদের দুজনের ভালোবাসা যেন বেড়েই চলেছে। নীরব আর নিধির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। সমাপ্ত।